কেমন আছেন সবাই? ভালোবাসা, নিরন্তর শুভকামনা এবং আমন্ত্রণ। শুক্রবার মধ্যরাতে রাতের সংবাদের ঠিক পরপর আমাদের এই রাত্রিকালীন আড্ডায় আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আমি ইমতু। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো কিন্তু সঙ্গে তো একজন আমন্ত্রিত অতিথি থাকেন, তার সঙ্গে আমরা আড্ডা দিই, তার ভাবনা, তার কেরিয়ার সব কিছু জানার চেষ্টা করি। আর আপনারা যারা এই মুহূর্তে সরাসরি দেখছেন তাদের একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে এনটিভি এবং এনটিভি সকল অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের রাতের আড্ডা। নিয়মিত যারা দেখেন তাদের জন্য নিয়মিত ভালোবাসা, যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য নতুন ভালোবাসা। আমরা আড্ডায় জানিয়ে দিব কিভাবে আমাদের ভিডিও কল দিতে হবে, প্রিয় তারকার সঙ্গে কথা বলতে পারবেন, টেক্সট পাঠাতে পারবেন, সব জানিয়ে দিব। তার আগে জানিয়ে দিই, অনেকে দেখেছেন হলে গিয়ে খুব সম্প্রতি সারা বাংলাদেশব্যাপী একটা সিনেমা মুক্তি পেয়েছে, নন্দিনী। সেই নন্দিনী সিনেমার এই নন্দিনী ক্যারেক্টারটা যিনি করেছেন আমাদের প্রিয় একজন মুখ, তিনি মডেল, তিনি অভিনেত্রী এবং আমার প্রিয় একজন মানুষ, বন্ধু বলতে পারেন, আমাদের সবার প্রিয় অভিনেত্রী নাজিরা মৌ। তিনি আছেন আমাদের মাঝে, চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? সবসময় এভাবে সুন্দর থাকো কি করে, এটা প্রশ্নের উত্তর দাও, তারপর বলছি আমি কেমন থাকি। কিছু বলো না তুমি। এই মেয়েদের প্রশংসা করো না, এত লজ্জা পায় ওরা, মানে আর তাকাতেই পারে না, এরকম একটা অবস্থা। না ধরো মৌকে একেবারে লিকলিকে মৌকে আমি দেখেছি, হ্যাঁ। আবার ধরো যখন তার দাম্পত্য জীবন শুরু হয়েছে তখন তো একটা নতুন বসন্ত তার জীবন আসে, সেই সৌন্দর্যের নাজিরা মৌকেও দেখেছি। আবার এত বছর পরে সাংসারিক জীবনের পরে একটা ব্রেক দিয়েছো তুমি, তারপর আবার ইন্ডাস্ট্রিতে এসেছো, সেই মৌকেও দেখেছি। সব ফরম্যাটের মৌটাই সুন্দর, সেটা কি করে হওয়া সম্ভব আমাকে একটু বলো। এটা আমার মনে হয় তোমার চোখ, যে সব ফরম্যাটের মুখেই তোমার কাছে ভালো লাগছে। না, আমার মনে হয় শুধু আমার চোখ না, এটা আমাদের ইন্ডাস্ট্রি এবং দর্শকদেরও চোখ, যার কারণে কিন্তু তুমি আজকে অতিথি হয়ে এসেছো তারকা হয়ে। না, থ্যাংক ইউ। আচ্ছা, আমি ভালো আছি। কেমন চলছে সব? সব মাশাআল্লাহ খুব ভালো চলছে। আমি একটু দর্শকদের বলে দিই তারা কিভাবে ভিডিও কল দিবেন। দর্শক বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে একটা ভালো অপশন আছে। সেই অপশনটা হচ্ছে আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে আমাদের অতিথির সঙ্গে কথা বলতে পারেন। আপনার মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে পারেন। আমাদের সঙ্গে সরাসরি ভিডিও কলে অংশগ্রহণ করতে হলে আপনার ডিভাইসে একটা অ্যাপস থাকতে হবে, সেটা হচ্ছে জুম। জুম অ্যাপসটা সবার মোবাইলে কম বেশি থাকে অথবা ল্যাপটপে থাকে। সো আমরা এই লাইভ চলাকালীন সময়ে আমাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে যে একটা ক্যাপশন আছে, সেই ক্যাপশনে কিন্তু একটা জুম আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেখেছি, আর একটা জুম আড্ডার লিঙ্ক দিয়ে রেখেছি। যেটা খুশি ওটা আপনি ব্যবহার করে ক্লিক করে সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন। আর যারা মনে করছেন যে ভিডিও কলে অংশগ্রহণ করবেন না বাট অংশ নিতে চান, তারা কিন্তু লাইভ চলাকালীন সময় আমাদের লাইভ স্ট্রিমিংয়ের নিচে কমেন্টে আপনার মনের প্রশ্নগুলো অথবা মন্তব্য যা খুশি লিখেন, তবে রিলেটেড হতে হবে, আমাদের অতিথি রিলেটেড হতে হবে। আমরা আপনাদের টেক্সটগুলো পড়ে দেওয়ার চেষ্টা করব, জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং মৌ উত্তর দিবে। আর আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিব, কোনো সমস্যা নেই। সবার জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমরা আড্ডাটা শুরু করছি। নন্দিনী, নন্দিনী মানে কি? মানে নুন চেয়েছিল দেইনি, এরকম কিছু? একদমই না। আচ্ছা, তা নন্দিনী তো একটা উপন্যাস থেকে, নরক নন্দিনী উপন্যাস থেকে এটা তারপর মুভিতে যখন স্ক্রিপ্ট করা হয়, দেন এটার নামকরণ করা হয় নন্দিনী। নন্দিনী, তুমি সেই নন্দিনী। সেই নন্দিনী সিনেমাটা তো রিলিজ হয়ে গেল, এখনো চলছে হলে। এখনো চলছে, হ্যাঁ। তো ধরো দেখতে দেখতে 2 সপ্তাহ মনে হয় চলে গেল। 2 সপ্তাহ, হ্যাঁ, আচ্ছা, এক্স্যাক্টলি 2 উইকস। একদমই 2 উইকস। গত শুক্রবারের আগে শুক্রবার রিলিজ হয়েছে। সো কেমন ফিডব্যাক পাচ্ছো, বা দর্শক যারা তোমাকে রিচ করতে পারছেন তাদের কাছ থেকে কি জানছো, ওদের অনুভূতি অভিব্যক্তি কেমন? ফিডব্যাক খুবই ভালো। আর সবচেয়ে বড় জিনিস যেটা আমার ভালো লেগেছে, যে এই গল্পটার সাথে আমার দর্শকরা রিলেট করছে। মানে ওরা, আমি দেখেছি, আমি সিলেটের যখন হলে গিয়েছিলাম গ্র্যান্ড সুলতানে, তো ওখানে গিয়ে দেখলাম যে যখন মুভি শেষ হয়েছে অনেক আপুরা, 2-3টে আপুর চোখে পানি। সো এটা দেখে নিজের কাছে তখন মনে হলো যে এটাই তো আমার সার্থকতা, যে পানি এসেছে মানে ওরা তো অ্যাটলিস্ট এখানে সংযুক্ত হয়েছে, আমার কষ্টটা সার্থক। সো রিভিউ এখন পর্যন্ত মাশাআল্লাহ খুবই ভালো, এবং যতটুকু দেখেছি দর্শকরা গল্পটা অনেক পছন্দ করেছে, এবং সবকিছু মিলে নন্দিনীর প্রশংসাই করছে সবাই। ওকে, আমরা জার্নিটা শুনবো, সিনেমার জার্নিটা। তার আগে তোমার জার্নিটা একটু বলো, যে ইন্ডাস্ট্রিতে কি করে এলে, কেন তুমি অভিনয়ে আগ্রহী হলে, কার মাধ্যমে তুমি অভিনয় এলে, বা তোমার এই ক্যারিয়ারটার একদম শুরুর গল্পটা একটু শুনতে চাই। বেসিক্যালি আমার ক্যারিয়ার শুরু হয়েছে 2006-এ একদমই। তখন হচ্ছে আমরা নিউজ পেপারে একটা সুন্দরী প্রতিযোগিতার একটা বিজ্ঞাপন দেখতে পাই, রেজিস্ট্রেশন করতে হবে। আমরা 4-5টা মেয়ে ফ্রেন্ড একদম দুষ্টামির ছলে আমরা সবাই এটা ফর্ম ফিল আপ করে আমরা পাঠালাম।
দেন আমার কল পড়লো, আমি গেলাম, আচ্ছা ঠিক আছে ইন্টারভিউ দিলাম, দেন 100 জন থেকে 50 জনের মধ্যে আসলাম। তখন আমি খুব সিরিয়াসলি তখন খুবই লাইটলি নিয়েছো, ফান যে সবাই মিলে যাচ্ছি, আমি তো বাদ পড়েই যাব, মজা করব, হ্যাঁ এরকম একটা ব্যাপার। করতে করতে যখন বেস্ট 25-এ আসলাম তখন তারা বলছিল যে বিনোদন বিচিত্রা থেকে, তো যে আমরা এখন একটা ফটোশুট করব, ফটোশুট করার পরে তারপর আমরা বেস্ট 13 নিব, দেন হচ্ছে সব প্র্যাকটিস অ্যান্ড সব ট্রেনিং এর পরে হচ্ছে স্টেজ শো হবে। তখন আমার কাছে মনে হলো আচ্ছা আমি 25-এ মানে 25th 25 জনের মধ্যে চলে আসছি। তারপর শ্যুট করলাম অ্যান্ড প্রোগ্রাম তো হলো, তখন আমি 2006-এ বিনোদন বিচিত্রার ফার্স্ট রানার্স আপ হলাম। আচ্ছা, তো যখন 25 থেকে আনলাকি 13 আমরা বলি, কিন্তু ওটার লাকি 13 হিসেবে তুমি প্রুভ করলে, তো ফার্স্ট রানার আপ তো আগে জানতে না তুমি হবে, জানতে? অবশ্যই না, কি করে জানবো আমি তো ফার্স্ট থেকে এটাই ভাবছি আমি তো বাদ পড়ে যাব। মানে আমি এটা দেখেছি, যেই দল বা যেই কন্টেস্টেন্ট খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, কি হয় যেন শেষে গিয়ে ছক্কাটা মেরে দেয়, রাইট? তুমি এটা খেয়াল করেছো কিনা, যায় এটা খেলাতেও কিন্তু হয়। ধরো বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেটে যারা এসে প্রথমেই খুব হেমম্বি তম্বি জিতে যায়, পরে শেষে গিয়ে ওরা ছিটকে যায়। সো তখন যখন আমি ফার্স্ট রানার্স আপ হলাম, তখনই আমাদের কোরিওগ্রাফার ছিল লুনা আপু। তো রানার্স আপ হওয়ার পরে লুনা আপু তো মডেল কাম কোরিওগ্রাফার, হ্যাঁ তখন কিন্তু আমার কোরিওগ্রাফার ছিল পুরা, আমার যে বিনোদন বিচিত্রার যে কোরিওগ্রাফি করবে পুরা শোটাকে, এটা লুনা আপুই ছিল, আমাদেরকে প্র্যাকটিস করাতো লুনা আপুই, সবকিছু লুনা আপু ছিল। তো তখন যখন আমি ফার্স্ট রানার্স আপ হলাম, তার নেক্সট ডে লুনা আপু আমাকে ফোন করলো, ফোন করে আমাকে ব্যাক টু ব্যাক 6টা র্যাম শোয়ের জন্য সে আমাকে বুকড করলো, যে এরকম এরকম ডেট তুমি লক রাখো, তুমি করছো আমার শোগুলা, বাকিটা আমি সব বুঝিয়ে দিব। তো এই তো শুরু হলো এই পথযাত্রা কাজ করার। তারপরে প্রথম অভিনয় কত সালে? 2006 তো কম্পিটিশনে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না যদি বলা চলে প্রথম অভিনয় কত সালে, সেটা 2007-এ। কারণ হচ্ছে যখন বিনোদন বিচিত্রায় ফার্স্ট রানার্স আপ হই, তো ওদের একটা জিনিস থাকে না যে ফার্স্ট হলে এ পাবে, সেকেন্ড হলে ও পাবে, এটার মধ্যে ছিল যে আমাকে 2টা নাটকে তারা নিবে। তো তারা 2007-এ 2টা নাটকে আমাকে নেয়, ওটা ডিরেকশন দিয়েছে দেবাশিস বিশ্বাস, আমার সাথে ছিল হচ্ছে শাহিদ ভাই, জয় ভাই আর সুমায়া শিমু আপু, আমরা নেপালে ছিল শ্যুটটা। আচ্ছা, হ্যাঁ, তো 2007-এ নাটক ফার্স্ট করা হয়, 2টা নাটক, দেন একটা লম্বা বিরতি, কারণ আমার কাছে তখন আসলে র্যাম শো ছোট ছিলাম তো অনেক, তখন হ্যাঁ ছোট বাচ্চা তো তখন কাছে মনে হচ্ছে কি যে আল্লাহ, নাটকে কাজ করলে অনেক সকালবেলা উঠতে হয়, মেকআপ নিতে হয়, সারাদিন কাজ করতে হয়, আর সবচেয়ে বড় কথা সকালবেলা উঠতে হয়। তো তখন আমি আর নাটকে তেমন একটা ইন্টারেস্টেড হইনি, একদম পুরোটা সময়ে আমি র্যাম শো, বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম টিল 2013। দেন আমি আবার 2014 থেকে নাটকের কাজ করা শুরু করেছি। তারপরে তো চলছে, আবার তুমি ব্রেকে গিয়েছিলে, কিন্তু যখন তুমি পরপর নাটক করছিলে তখন ভীষণ ব্যস্ত ছিলে, ভীষণ পরিচিত মুখ ছিলে, টেলিভিশন খুললেই তোমার নাটক আমরা দেখতে পারতাম, ইভেন তুমি সিরিয়ালেও তখন কাজ করতে। আমি তখন যখন আমি কাজটা ছাড়ি, হ্যাঁ সেটা হচ্ছে 2021-এ, মানে কাজটা ছাড়ি বলতে আমাকে ব্রেক নিতে হয়, because I was pregnant that time, so obviously যে কোনো মাকেই ব্রেক নিতে হবে। সো ওই সময় আমার রানিং সিরিয়াল ছিল 7টা, আর 6টা সিরিয়াল মানে আসবে অন এয়ারে আমি কাজ করছিলাম। ওই সময় তোমাকে ছাড়তে হয়েছে? হ্যাঁ, বাট অবশ্যই তুমি ওটার জন্য আফসোস করো না, বিকজ তোমার বাবুর জন্য তো একদমই না ছাড়তে হয়েছে। এবং প্রত্যেকটা ডিরেক্টরকে আমি বলে দিয়েছিলাম যে ভাইয়া এরকম অবস্থা, প্রত্যেকে তোমরা 2-3 দিন করে সময় নিয়ে হয় না ক্যারেক্টার এন্ড আপের দিকে যাও, বিকজ অবভিয়াসলি সিরিয়াল কিন্তু একটা রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব, মানে আমি হঠাৎ করে বলতে পারি না যে না আমি এই কাজটা করব না, আমি কালকে থেকে আর কাজ করতে পারছি না, এটা একদমই না। সো আমি সবাইকে হবে বলেছিলাম যে ভাই যার 2 দিন লাগে 2 দিন, যার 3 দিন লাগে 3 দিন, তোমরা ডেটটা নিয়ে একটু চক আউট করে, বাট 1-1.5 মাসের মধ্যেই করো ডেটটা। মানে কোনো ক্যারেক্টার হারিয়ে গেছে, মরে গেছে, কিডন্যাপ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, হ্যাঁ যেটাই হোক না কেন, মানে গল্পের মোড় তো ঘোরাতেই হবে। আর অথবা অনেকেই আছে যে যদি চায় যে হয় না যে কোনো কারণে ও করছে না, ঠিক ওই ক্যারেক্টারটা রইলো অন্য একজন আর্টিস্টকে নিল, ওইটাও তো তখন তাকে সেট করতে হবে যে ওর বদলে এখন থেকে ও করবে। হয় না যে কিছু ক্যারেক্টার যে এত ইম্পর্টেন্ট, এটাকে আমি এখন কোথায় নিব, একটা তো গল্প গাথা থাকে অনেক আগে থেকে, সো ওভাবেও চেঞ্জ করা হয়েছে। তখন মোস্টলি তোমার কো আর্টিস্ট কারা থাকতেন ওই সময়টায়? সবাই তো থাকতো, মানে কো আর্টিস্ট হিসেবে প্রচুর কাজ করেছি, হচ্ছে আরফান ভাইয়ের সাথে কাজ করেছি, নীরবের সাথে কাজ করেছি, অপূর্বর সাথে কাজ করেছি, তারপর নিশোর সাথে কাজ করেছি, মোশাররফ ভাইয়ের সাথে আমার সিরিয়াল ছিল, রনক ভাইয়ের সাথে 2টা সিরিয়াল অন এয়ার ছিল, তারপর মিলন ভাইয়ের সাথে ছিল, জাহিদ ভাইয়ের সাথে ছিল সিরিয়াল, সিরাজগঞ্জে গিয়ে শুট করতাম,
সবার সাথে একটা জাহিদ ভাইয়ের বাড়িতেও কি শুটিং করেছো নাকি? জাহিদ ভাইয়ের সিরিয়ালটা জাহিদ ভাইয়ের বাড়িতেই শুট হতো সিরাজগঞ্জে। আমরা মাসে লট করার জন্য 2 দিন বা 3 দিনের জন্য চলে যেতাম। একটা হতো সিরাজগঞ্জে শুট, জাহিদ ভাইয়ের তখন প্রোডাকশনে আমি 2টা সিরিয়াল করি, আরেকটা হচ্ছে পুবাইলের হাসনাহেনাতে। আচ্ছা, হাসনাহেনা তো বিশাল বড়। হ্যাঁ, ওই 2 জায়গায় তখন আমি জাহিদ ভাইয়ের 2টা সিরিজ করছিলাম। আচ্ছা, ওই এত যে আর্টিস্টের নাম বললে তুমি, সবাই তো প্রমিনেন্ট, সবাই ফেমাস, এখন অবধি কাজ করছেন, বাট তখন তুমি সবচেয়ে বেশি কমফোর্টেবল কোন হিরোর সাথে বা কো আর্টিস্টের সাথে ছিলে? আমার সাথে না আসলে সবারই খুব ভালো সম্পর্ক, ভালো সম্পর্ক ইন আ সেন্স যারা আমার বড় তারা আমাকে অনেক আদর করতো। জাহিদ ভাই যেমন এদিকে আয়, বস, এটা খা, আচ্ছা খাস নাই, এরকম। আর বাকি যারা ছিল অনেকে তো ফ্রেন্ড একদম বন্ধু মধু, এখন তোমার সাথে আমি কাজ করলে কি হবে, আয় এদিকে আয়, এটা হচ্ছে, এটা এদিকে আসো, এটা করে চা খাও, থাকে না একটা। তো সবার সাথে আমার নেপালে হয়েছে এক্স্যাক্টলি, আমার নেপালে যখন কাজ করেছে, এটা পর ওটা পর, অনেক ঠান্ডা, এটা করতেছো বা তুমি আমাকে হেল্প করছো, আমি তোমাকে হেল্প করছি, এটাই তো নরমাল। লাইক কাজ করতে করতে তো আসলে গন্ডিটা আমাদের কাছে একটা ফ্যামিলির মতো হয়ে যায়, একদম ফ্যামিলি। সো আমার সাথে আসলে আমার সব কো আর্টিস্টদের কম বলা যাবে না, ভালো সম্পর্ক, কম বেশিও বলতে পারবো না। আচ্ছা, তুমি বললে যে একটা রিয়েলিটি শো থেকে তুমি আসার পরে একটা বছর পরে তুমি প্রথম 2টো নাটকই করেছো নেপালে। সো তোমার অভিনয়ের বা শুটিং এর অভিজ্ঞতাটাই শুরু হয়েছে দেশের বাইরে থেকে। কিন্তু পরবর্তীতে তুমি যখন দেশে এসে প্রথম শুটিংটা করলে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, পার্থক্যটা কি দেখেছো? দেশের বাইরে কঠিন নাকি বাংলাদেশে বেশি কঠিন কাজ করা? বাইরে অনেক কঠিন, নিজের মেকআপ নিজে করো, নিজে সবকিছু নিজে গুছাও, থাকে না এটা নাও ওটা নাও, স্ক্রিপ্টটা করে রাখলাম, আমার স্ক্রিপ্ট তোমার কাছে, মনে করো তোমার স্ক্রিপ্ট ওর কাছে, এইসব মানে বাইরে আমার কাছে বেশি একটু কম্প্রোমাইজ করতে হয় প্রচুর। হ্যাঁ, অনেক 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 অনেক। সেই তুলনায় বাংলাদেশে একটা মানে চা খেতে মন চাইলে বলতে হয় যে আচ্ছা চা খাবো, কই খাবো, আশেপাশে জায়গা নেই, অনেক সময় হয় না যে ঠিক আছে আমি একটু আমার রুমে যাই, একটু চাটা খেয়ে আসি, মাথাটা ব্যথা করতেছে, সবকিছু মিলে আমার কাছে বাইরে। আর এখানে তো একটু পরে ম্যাডাম চা দিব, ম্যাডাম কি খাবেন বলেন, কি লাগবে, রাইট? এটা তো হয় সবকিছু মিলে আর কি। ফাইন। তো একটা লম্বা ব্রেকের পরে তুমি আবার জয়েন করলে কবে? আমি নাটকে আবার জয়েন করলাম 14-তে 2014। আচ্ছা, তখন বাবু হয়ে গেছে, বড় হয়ে গেছে? না, আমার বাবু হয়েছে 2021-এ। তো তখন আমি জাস্ট প্রথম যে নাটক করলাম 2007-এর পরে আমি আর নাটকে কাজ করিনি, একদম মডেলিং এ ছিলাম। কিন্তু আমরা গল্পে ছিলাম যে বাবুর জন্য তুমি ব্রেক দিয়েছিলে। আচ্ছা, ওইটা জিজ্ঞেস করছো তুমি আমাকে? ওইটা ব্রেক তো 2021-এ যে ব্রেক দিয়েছি, এরপরে তো এখন আমি আর রেগুলার কাজ করি না। তখন তো করোনা, তারপরে তোমার ফ্যামিলি, সবকিছু মিলে যে একটা ব্রেক পড়লো, এখন তো আমি রেগুলার কাজ করছি না নাটকে। মানে মাঝখানে আমার করা হয়েছে ওই যে সেই আবার গত বছর আমি নেপাল গিয়েছিলাম 3টা সিঙ্গেল করতে, মাঝখানে একটা ভ্যালেন্টাইনে কাজ করেছিলাম, এরকম ছোট ছোট। এখন আর সিরিয়াল করা হচ্ছে। লাস্ট যে নেপাল গেলে ওর কার কাজ ছিল? ওটা হচ্ছে সুমন নামে একজন ডিরেক্টর ছিল, ওর কাজ ছিল। আচ্ছা, নাইস। এখন তোমার ফ্যামিলির চাপ কম, বাবু বড় হয়ে গেছে, তোমার মুভি রিলিজ হয়েছে, সো তুমি অনেক আলোচনায় আছো, আবার মানে গরম হয়ে গেছে বাজারটা। তো এখন কেন আমরা নাজিরা মোকে রেগুলার পাচ্ছি না বা পাবো না কেন? আমাকে শো মি দ্য রিজন। বাবু বড় হয়েছে কিন্তু এটা বললে মানে এত বড় হয় নাই, মানে শি ইজ নট ইভেন 4, 3 বছর প্লাস, আন্ডার 4 আর কি। হ্যাঁ, আন্ডার 4। সো ওই জায়গা থেকে এখনো তো ওরকম বড় হয় না। সো যেটা হয় যে আমি যে কাজ করছি না তা না, সিঙ্গেল নাটক, টেলিফিল্ম করছি, বাট আমি সিরিয়ালটা নিতে চাই না। সিরিয়ালটা কেন নিতে চাই না, যে প্রথমেই বলেছি সিরিয়ালটা কিন্তু একটা রেসপন্সিবিলিটি আমার। সো হয় না যে ও তখন আমার না একটা দায়িত্ববোধ থেকে যায় একটা কাজের উপরে, যে মাসে অ্যাটলিস্ট 3টা দিন আমাকে ডেট মিলাতে হবে, 3টা দিন কাজ করতে হবে। হয়তো আমার কো আর্টিস্টের সাথে ওই দিনই একটা ডেট মিললো, যেদিন মনে করো যে আমার বাচ্চার প্যারেন্টস মিটিং বা আমার বাচ্চাটা অসুস্থ, কিছু একটা হয়ে গেল যেটা বাচ্চা রিলেটেড, বা বাচ্চা রিলেটেড, তখন কিন্তু আমি তখন কি করব, না মার দায়িত্ব পালন করব, না আমি সেটে যাব, ঠিক রাখবা, রাইট? সো এর জন্য আমি সিরিয়ালটা নিতে চাই না এখন। সিরিয়ালটা ছাড়া যেমন একটা টেলিফিল্ম হোক, একটা সিঙ্গেল নাটক হোক, 2 দিনের কাজ, 3 দিনের কাজ, গেলাম, কাজটা করলাম, কাজটা ডান, আমার কমিটমেন্ট শেষ সেখানে। মানে ইটস নট আ লং টাইমের জন্য। সো এর জন্য আমি আর কি সিরিয়ালটা প্রেফার করছি না, মানে এখন করতে চাচ্ছি না, সিঙ্গেল টেলিফিল্ম। ওকে, আচ্ছা, ওকে। আমরা সাখাওয়াত মানিকের বেশ কয়েকটা সিঙ্গেলে কাজ করার জন্য নেপালে গিয়েছিলাম, তাও বেশ আগে, কত প্রায় 7-8 বছর তো হয়ে গেছে। 17-র দিকে আমরা গিয়েছি, 2017-তে গিয়েছিলাম, 17-তে আমরা গিয়েছি, তো প্রায় ধরো 6-7 বছর তো হয়ে গেছে। 7 বছর, হ্যাঁ। তো সাখাওয়াত মানিক, দর্শক আপনারাও জানেন যে সাখাওয়াত মানিক নাট্য নির্মাতা, অকাল প্রয়াত, আমাদের প্রিয় একজন মানুষ ছিল, হঠাৎ করে চলে গেল। সাখাওয়াত মানিককে আসলে আমারটা তো এখন আমার বলারটা এখানে, তুমি আজকে অতিথি, তুমি বলো সাখাওয়াত মানিকের ডিরেকশন অ্যাজ এ হিউম্যান তুমি কেমন পেয়েছো ওকে? অনেক ভালো, অনেক ভালো। বিকজ আমি যখন 2014-তে আবার আমাকে নাটকে আনার পিছনে
মানে দুটা মানুষ, হ্যাঁ, বিউ শুভ আর এবং সাখাওয়াত মানে ওরাও তো খুব ভালো ওরা খুব ভালো বন্ধু। শুভ 13 থেকে আমার পিছনে কেন জানি পড়ে গেছিল, আপু একটা করো, আপু একটা করো, আপু একটা করো, এরকম করতে করতে 14 তখন আমার কাছে মনে হলো কি যে আচ্ছা করি। এবং আমি ওই যে কাজটা করেছিলাম ওই কাজটা একদম ঈদের একটা কাজ ছিল, আমি আর অপূর্ব একটা টেল ফিল্ম করেছিলাম প্রথমে শুভর, ওই যে প্রথমে যে 7-এর পরে যে নাটক করা হয়নি, 14তে যে ফার্স্ট কাজ করা, সেটা হচ্ছে আমার আর অপূর্বর ছিল একটা নাটক, এই সেম শুভ। এবং আগের যেটা ছিল কি 14-15 দিকে শুভ মানে মানিক, মানিক মানে শুভ, মানে শুভর সেটে মানিক অলওয়েজ দেয়ার, মানিকের কোনো কাজে শুভ অলওয়েজ দেয়ার। সো ওই জায়গা থেকে ওদের দুজনের সাথে আমার খুব ভালো একটা হয় না ভাই বোনের মতো সম্পর্ক। এবং তুমিও সেটা নেপালে দেখেছো যে আমরা মানে কিভাবে আমরা একজন আরেকজনকে ট্রিট করি, মানে ইটস নট লাইক আ ডিরেক্টর ভাইয়া এটা করব ওটা করব এরকম কিন্তু একদমই ছিল না ব্যাপারটা। সো অবশ্যই আর মানিক খুব ভালো বানাতো, আর মানুষ হিসেবে অসাধারণ মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে ওর মেজাজ আমি কখনো খারাপ হতে দেখি নাই, যাই হোক না হোক, মানে খুব ভালো কিছু একটা সুন্দর বড় হাসি, কোনো কিছু তার বিরক্ত লাগছে একদম মানে একটু তাও করে চলে যেত। বাট হয় না যে মানুষ চিল্লাচিল্লি করা বা অন্য টাইপের কোনো কথা বা সেটে আমি কখনো দেখিনি ওকে। আচ্ছা, একজন দর্শক দেখি আমাদের ভিডিও কল করেছেন। দর্শক চলুন একটা ভিডিও কল আছে, যাচ্ছি তার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা খুব ভালো আছি। আপনার নামটা বলেন আর কোত্থেকে বলছেন একটু দয়া করে। আমার নাম হচ্ছে PM লিটন দেওয়ান, আমি গাইবান্ধা থেকে বলছি। তো গায়ে কি বান্ধাই থাকে? আসলে গাই বান্ধা থাকে না, আগে হয়তো বা কোনো এক সময় ছিল, কিন্তু এখন গান বান্ধা থাকে কিনা আসলে এটা বলতে পারবো না। এখন আর গাই বান্ধা থাকে না, গাই ছুটে গেছে দড়ি ছিঁড়ে, এই তো? হ্যাঁ, না ছুটে যায়নি, ছুটে গেলে হয়তো গাইবান্ধা নামটা চেঞ্জ হয়ে যেত। আচ্ছা, লিটন দেওয়ান নামটা খুব খুব পরিচিত কারো একজন ন্যাশনাল ফিগারের নামের সাথে আমার মিল লাগছে। যদি জাদুকর লিটন দেওয়ান এরকম কেউ কি আছেন আমি জানি না যদিও। আচ্ছা, আমাদের অতিথি আছেন নাজিরা মু আপু, আমাদের প্রিয় একজন অভিনেত্রী। আমি আপু কেন বললাম আমি জানি না, আমিও জানি না। কথা বলেন। না, আপুদের তো আপুই বলতে হবে। হাই আপু। হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি ভাইয়া। তো হচ্ছে আপনার কি পরবর্তী কোনো কাজ? তো আমি আসলে লং টাইম ধরে আপনার লাইভটা দেখতেছি না, কিছুক্ষণ আগে দেখলাম, দেখে ভালো লাগলো যে না জয়েন করা উচিত, আপনার সঙ্গে একটু কথা বলা দরকার। আর ভাইয়ের সঙ্গে তো কথা বলতে হবে, মাঝে মাঝে দেখি প্রোগ্রাম, খুব মিস করি ভাইয়াকে, এবং ভাইয়া অনেক যোগ করেন। তা আপু আপনার একটা আমি আপনার একটা দেখেছি, মানে ভালোবাসার যোগ বিয়োগ, এটা অনেক ভালো লেগেছে, তো এখান থেকে ভাবলাম যে একটা আপনার সঙ্গে একটু কথা বলা দরকার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। লিটন ভাই বেশি পা নাড়ায়েন না, তাহলে পুরো ক্যামেরা সহ আমাদের দুনিয়া নড়তেছে। আপনার দিকে তাকালে মনে হচ্ছে পুরো দুনিয়া নড়তেছে, ভূমিকম্প হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনি এনটিভি দেখেন তো না? জি 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 জি। এটা তো খুবই নরমাল কোশ্চেন, এনটিভি না দেখলে এখন ভিডিও কল দিল। এনটিভি নাটক ভালো লাগে? হ্যাঁ, নাটক ভালো লাগে, এনটিভি দেখি, এনটিভি খুবই ভালো লাগে, খুবই মিস করি, এবং খুব কাছের এবং খুব একটা ভালো প্রিয়, আর কি বলবো, মানে দ্যাটস গ্রেট আর কি, এনটিভি আমার একটা ফেভারিট। থ্যাংক ইউ লিটন ভাই। আমাদের ব্রেকে যেতে হচ্ছে, সো আপনার সাথে আপাতত কথা শেষ করে দিচ্ছি, তবে আপনি আরেকদিন কল দিবেন, আশা করি কথা হবে, গল্প হবে। অনেক ধন্যবাদ কল দেওয়ার জন্য, ভিডিওটা শেয়ার করে দিবেন। এনটিভির পর্দায় মধ্যরাতের আড্ডায় আমি কিন্তু আপনাদের প্রত্যেকে ওয়েলকাম করছি কিন্তু, এবং সঙ্গে আছে আমাদের দুলা ভাইয়ের বউ নাজিরা মু। ভাইয়া তোমাকে কমেন্ট করেছে ব্রেকে, দেখলাম কি লিখেছেন ভাইয়া? সিক্রেট বলা যাবে না, সিক্রেট বলা যাবে না। দেখি আজকে আমরা সিক্রেটকে ওপেন সিক্রেট বানিয়ে দেই, দর্শক কি বলেন? চলো, না বলা যাবে না। না আমি জানি, বলে দিব। নো না, মানে এই ব্যাপারটা কিন্তু ভীষণ শিক্ষণীয় আমাদের সবার জন্য। তোমাদের কনজুগাল লাইফ, ম্যারিড লাইফ কত বছর হলো? 5 বছর। 5 বছর পরেও যখন একজনের হাজবেন্ড মানে লাইভ দেখে তার নায়িকা বউকে লিখছেন যে তোমাকে সাদা শাড়িতে খুব সুন্দর লাগছে, ইউ আর লুকিং গর্জিয়াস, এইটা সিক্রেট ওপেন সিক্রেট হয়ে গেল। এই যে সম্পর্কটা তুমি মেনটেন করছো, এবং একটা আর্টিস্ট, তার কাছে কিন্তু এটা ভীষণ চাপের ব্যাপার যে কখন কোনটাকে প্রায়োরিটি দিতে হয়। অনেক সময় ক্যারিয়ারের কারণে সংসার ছুটে যায়, অনেক সময় সংসারের কারণে ক্যারিয়ার ছুটে যায়। তুমি কিন্তু ঠিকঠাক রেখেছো ব্যালেন্স, এটা তোমার সিদ্ধান্ত, তুমি কম কাজ করবে কারণ তোমার ফ্যামিলির জন্য। সো তোমার দাম্পত্য জীবনের সুখ দুঃখ হাসি কান্না একটু বলো আমাদের।
সত্যি কথা সবার দোয়ায় আসলে দুঃখ আর কান্নাটা নেই। হ্যাঁ, দুঃখ কান্নাটা মাইনাস। আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আসলে আমি যে কাজটা কমিয়ে দিব, কাজটা কম করব, এটা একদমই আমার ডিসিশন ছিল, একদমই। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ড আমাকে এখনো বলে যে তুমি আরো নাটক নাও, তুমি কাজ করো। ও আমাকে বলে যে তুমি করো, আমার প্রবলেম নেই, যখন যখন তোমার শুটিং থাকবে আমি বাসায় থাকবো, আমি মায়রাকে দেখবো, আমার বাচ্চার নাম মায়রা, আমি মায়রাকে দেখবো। ও আমাকে খুবই বলে, ইনসিস্ট করে। বাট আমার কাছে মনে হয় কি যে আবার যদি শুরু হয়ে যায়, বা যেটা বললাম সিরিয়াল যদি নেই, এভাবে শুরু হয়ে গেলে তখন আবার দেখা যাবে অনেকটা ব্যস্ত হয়ে যাবে। তুমি চাচ্ছ না মায়রা তোমাকে মিস করুক? না, আমি তার স্পেশাল মোমেন্টগুলোতে যাতে তুমি মিনিমাম ওর 7-8 বছর হওয়া পর্যন্ত, যে যখন সে অ্যাকচুয়ালি বুঝবে এটা ধরলে আমি ব্যথা পাবো, এটা করা যাবে না, এইভাবে মানে থাকে না একটা লেভেল তো থাকে, বুঝ পর্যন্ত, অতটুকু পর্যন্ত আমি ওর পাশে থাকতে চাই। আর তাছাড়া এখন আমার নিজের একটা বিজনেস আছে। আমি আমার কসমেটোলজিস্ট টু, সো আমার নিজের বিজনেস আছে ব্লাশ বিউটি বাই নাজিরামো। আমাকে আসলে ওখানেও সকাল 11টা থেকে 8টা পর্যন্ত সময় দিতে হয়। আচ্ছা, সো ওইখানে সময় দেওয়া, এবং আমার বাচ্চা তো সারাক্ষণ আমার স্টুডিওর মধ্যেই, সারাক্ষণ ও কিছু খেতে হলে খাবারটাও সে স্টুডিওতে আনতে হয়, ও ওখানে বসে খাবে, মানে আমি যাই করবো সে আমার পাশে 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 পাশে। এটা তো শুটিং এ সবসময় সম্ভব হবে না, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। তুমি চাইলে পারবে না, দেখা যায় তোমার পরপর 4টা সিন পড়লো, তুমি আসতেও তো পারবা না। পারবো না, এটা আর এটা হয় না, বাচ্চা নিয়ে নিয়ে শুটিং এ যাওয়া হয় নাকি, ইটস নট পসিবল। ওকে, শেষ হয়নি তো সংসারের গল্প? এই তো সবকিছু মিলে তো বললাম আমি ভালো আছি। মানে ইন্ডাস্ট্রিতে একজন নায়িকার এরকম হ্যান্ডসাম উইথ গুড হার্ট হাজবেন্ড হাতে গোনা। ভাইয়াকে আমি দেখেছি একটা পার্টিতে, তোমাদের সাথে আমার দেখা হয়েছিল। কোথায় কোন পার্টি আমার মনে নাই, কিন্তু আমার মনে আছে। আমার মনে আছে, মনে আছে? লেমেরিডিয়ানে ছিল। আচ্ছা আচ্ছা, রাইট রাইট রাইট। লেমেরিডিয়ানে দেখা হয়েছিল, বাট সামহাউ ওটা হয়নি। তোমার কি মনে পড়ে? হ্যাঁ, মনে আছে। ওটা ফাইনালি হয়নি, আমরা সবাই গিয়েছিলাম, বাট প্রোগ্রামটা হয়নি। বাট আমাদের সময়টা ভালো কেটেছে। রাইট। তো ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে সেটা আমি তোমাকে জিজ্ঞেস করব না, ওটা আমাদের বোঝা হয়ে গেছে। আসলে এই যে দর্শক যারা তোমাকে ভালোবাসেন, তাদের জন্য আসলে কি টিপস থাকবে? ধরো যারা কর্মজীবী নারী বা যারা ব্যক্তি উদ্যোগে হয়তো ব্যবসা করে, তাদের সংসারে আসলে কিভাবে ভূমিকাটা রাখা উচিত? আসলে টিপস দেওয়ার কিছু নেই, প্রত্যেকটা মানুষের সংসার জীবন তো আসলে সবারটা সবার মতো করে। আর এখানে শুধু নারীদেরকে টিপস দেওয়ার কিছু নেই, নারী পুরুষ দুজন মিলেই তো সংসার। একজন সংসারে একজন যদি স্যাক্রিফাইস করেই যায়, আরেকজন যদি খুব অ্যারোগেন্ট থাকে, কখনো এই সংসার খুব একটা সুখের হবে বলে আমার মনে হয় না। সো দুজনকে মিলে হয় না যে ওর একটু স্যাক্রিফাইস, ওর একটু বোঝা, ওর একটু সবকিছু মিলে বোঝাপড়ার মাঝখানে সংসারটা সুখের হয়। ঠিক আছে, আমরাও সুখী সংসারের প্রত্যাশায়। দর্শক বন্ধুরা, আপনারা অনেক টেক্সট পাঠিয়েছেন, চলো আমরা টেক্সটগুলো একটু দেখে নেই। দর্শক দেখি কি পাঠিয়েছেন, একটু দেখে নেই। সুমাইয়া রহমান আপু, আপনার একটা নাটক আছে ভালোবাসার যোগ বিয়োগ, সেই নাটকে আমার অনেক ভালো লেগেছে। সেই নাটকে আপনার সাথে আরেকজন জনপ্রিয় অভিনেত্রীও ছিলেন, মনে আছে ওই নাটকের কথা? ভালোবাসার যোগ বিয়োগ মনে নাই? আরো যোগ বিয়োগ করা লাগবে, আপনি টেক্সট পাঠিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তাজুল লিখেছেন, নন্দিনী সিনেমায় নাজিরা আপুর অভিনয় অসাধারণ। ও থ্যাংক ইউ, তার মানে হচ্ছে মুভিটা দেখেছেন। আমি দেখেছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মিজান লিখেছেন, কমেডি ভিলেজ নাটকে নাজিরা আপুকে প্রথম দেখা, তখন থেকে আমি আপুর অভিনয় ফ্যান। থ্যাংক ইউ। জীবন লিখেছেন, নন্দিনীর প্রতিটা গান খুব 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 সুন্দর হয়েছে। হ্যাঁ, নন্দিনী মুভির গানগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক। এবং আপনাকে অনেক সুন্দর টেক্সটের জন্য ধন্যবাদ। লিলি লিখেছেন, ইন্দ্রনীল দাদা একজন টপ ক্লাস অভিনেতা, তার সাথে যে কেউ অভিনয় টক্কর দিতে পারে না, কিন্তু নন্দিনী মুভিতে নাজিরা আপু এক কথায় অসাধারণ পারফরমেন্স করেছেন, দাদার লেভেলে অভিনয় করেছেন। লেভেলে নাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা টেক্সট পাঠিয়েছেন, আরো টেক্সট পাঠাতে থাকুন, আমরা ট্রাই করব আমাদের টেক্সটগুলো আমাদের প্রিয় নাজিরা মুকে পৌঁছে দিতে। কেমন লাগে যে পাবলিক যে ভালোবাসাগুলো দিচ্ছে? খুব ভালো লাগে। এবার বুঝছো ইন্দু শোতে আসলে কেমন লাগে? শোতে দর্শক আপনাদের কাছে বিচার দেই, জিজ্ঞেস করছিল কি কথা বলবো এতক্ষণ। না, আমি প্রথমে ভাবছিলাম কি যে একটা ঘন্টা কি এত কথা বলবো, আমার তো মনে কথাই শেষ হয়ে যাবে। কথা ইন্দুর সাথে, হ্যাঁ মানে এত কথা কি বলবো। পরে যখন ব্রেকে গেলাম, আমি যখন দেখলাম যে 12টা বাজে, আমি বললাম যে কখন হাফ অ্যান আওয়ার চলে গেল, টেরই তো পেলাম না। হ্যাঁ,
এরকমই তো ধরো এই যে তোমার ক্যারিয়ারে তো কত বছর হয়ে গেল, টেরি তো পাইলা না। নন্দিনীর রেসপন্স খুব ভালো, তুমি দেখেছো? মানে নন্দিনীর অনেকগুলো আমরা কমেন্ট পেয়েছি। সো আমরা নন্দিনী নিয়ে একটু কথা বলি, বিকজ নন্দিনী নিয়ে খুব একটা কথা হয়নি। এই যে টপ ক্লাস অভিনেতা বললো যে ইন্দ্রনীল দার, আমি যদি ভুল না করি বাংলাদেশে তার অভিনয় করা এটা দ্বিতীয় মুভি। এর আগে রেদন রনি পরিচালনায় চোরাবালিতে তিনি অভিনয় করেছিলেন, এরপরে দীর্ঘ বিরতির পরে তোমার সাথে অভিনয় করলেন। আবার নন্দিনী এবং চোরাবালির এই দীর্ঘ বিরতিতেও আমি দেখলাম যে ওই ইন্দ্রনীল এই ইন্দ্রনীল একই রকম, হ্যাঁ, কোনো পার্থক্য নাই। মানে ওর সাথে আমার কাজ করার পরে প্রায় 2.5 বছর পরে কয়েকদিন আগে ওর সাথে আমার একটা ভিডিও কলে কথা হলো। ভিডিও কল বলতে যে আমরা মুভি প্রমোশনের জন্য ডিরেক্টর সবাই ওকে প্ল্যান করছিলেন। হ্যাঁ, ওকে ফোন করা হয়েছিল যে একসাথে ছিলাম আমি আমার ডিরেক্টর, যে ও ছিল তখন নিউ ইয়র্কে একটা নেটফ্লিক্সের সিরিজ করছে বলে সে মুভি প্রমোশনে আসতে পারেনি। আচ্ছা, তো তখন যখন কথা বলছো একদম সেম, ওর কোনো চেঞ্জ নাই। আমি তো ইন্দ্রনীলকে বলছিলাম যে তুমি কি খাও একটু বলো না আমাকে, মানে কি করো, তোমার কোনো চেঞ্জ নেই কেন? আসলে কি করে বলেছে না, বলে কি হি করে হাসে। বাট হ্যাঁ, ও প্রচুর, যেটা আমি দেখেছি ও খুবই হেলথ কনসিয়াস। অ্যান্ড আমাদের 6টার সময় যখন সেটা কল থাকতো, সে নাকি সকালবেলা উঠে 1 ঘন্টা জিম করে, সে শাওয়ার করে ব্রেকফাস্ট করে হোটেল থেকে সে 6টায় সেটে থাকতো। মানে এই যে ব্যাপারটা, হ্যাঁ, এবং সে 1 ঘন্টা জিম, দুনিয়া উল্টে যাক এটা মিস হবে না। কিন্তু তার মানে তো সে আরো 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠেছে। অবভিয়াসলি মিনিমাম 4টার সময় উঠেছে, 1 ঘন্টা জিম করলো, দেন শাওয়ার করলো, দেন ব্রেকফাস্ট করলো, দেন সে সেটে আসলো। আমি বলিউডে কিছু আর্টিস্টের সাথে কাজ করেছিলাম, দরদ মুভিতে অনন্য মামুনের। আমি রাহুল দাকে এরকম দেখেছি যে ভিলেন ছিলেন আর কি, মানে সরি নায়ক, সিনেমার ভেতরে সিনেমার নায়ক ছিলেন রাহুল দা। এমনি তো সাকিব ভাই আমাদের মেগাস্টার, ওটার নায়ক। রাহুল দাকে দেখতাম এরকম, মানে নারকেল খেতেন, আমি কোনো ভারী খাবারই তাকে খেতে দেখতাম না, একদম উনি তো একদম স্কিনি এরকম। তুমি কি করতে বলো? আমি কি করতাম? আমি কিছুই করতাম, আমি নরমাল খাবার খেতাম। তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার বলতে গেলে আমি খুবই, মানুষের বলে না ভাতে মাছে বাঙালি, আমি একদমই ওটা। হ্যাঁ, আমার যদি তুমি বাইরেও যাই 2 দিন, আমার 2 দিন আমি ভাত না খেয়ে থাকবো। 3 দিনের দিন নামাজ শুরু হয়েছে, আমার হাজবেন্ড ধরো তোমার লজ্জা করে না এই যে বিদেশ যাও, বিদেশিদের খাবারই না খাবা, তুমি ওখানে গিয়ে বাংলা খাবার? একদম আমার লজ্জা লাগে না, এক ফোঁটাও লাগে না। না, 2-3 দিন তো খাচ্ছি, 2-3 দিন পরে না আমার একটা ক্রেভিং হয় যে আমি একটু খেতে চাই, একটু ভাত খাবো, একটু ভাত খাবো, একটু ভাত খাবো। তখন আমার হাজবেন্ড বলে কি খাচ্ছই তো, যে স্টিম রাইস, এই যে ফ্রাইড রাইস, এটা তো ভাতই। আমি বলি না, আমি আমার ভাতটাই লাগবে উইথ লাইক মুরগির মাংস অথবা আলু ভর্তা অথবা একটা মাছ দিয়ে, লাইক বাঙালি স্টাইলে একটু ডাল, হ্যাঁ আমার ভাতটাই লাগবে। আর ও আমার দিকে এভাবে তাকাতো না। আমরা নেপালে যখন ছিলাম তখন তো আমাদের হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট বুক করা ছিল, ওখানে গেলে আমাদের বাংলা খাবার, আমরা এভরিডে থালি খেতাম। থালি তো মজা, লাইক আমাদের সাথে তো জান মাটন থালি, চিকেন থালি, অনেক মজা, সাথে একটা সবজি, একটা ডাল, একটা চাটনি, এক্স্যাক্টলি, একটু পাপড়, হ্যাঁ, না খেলে থাপড়। আচ্ছা, ভাইয়া মানে আমাদের দুলা ভাই, তোমার হাজবেন্ড, উনি, আমি শিওর উনি স্টিল ওয়াচিং ইউ। একদম, আমিও শিওর। হ্যাঁ, কিছু একটা তোমার ক্যামেরার দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে এমন একটা কথা বলো, যখন মানে যে কথাটা তুমি বলতে চাও কখনো সুযোগ হয়নি, অথবা অনেকবার বলেছো, আজকে আরেকবার আমাদের সামনে বলো। না, সুযোগ হয়নি এমন কিছু না, আমি তো সবকে বলে ফেলি। ও আচ্ছা, মানে ওই ব্যাপারেও তুমি নির্লজ্জ, সব বলে ফেলো? সব বলে ফেলি, মানে আমার হাজবেন্ড হচ্ছে বলা চলে, মানুষ বলে না যে জীবন সঙ্গিনী বেস্ট ফ্রেন্ড হয় না, ইদানিং এটা মানুষ বলে, হ্যাঁ, মানে মিথ যে হাজবেন্ড কখনো বা হাজবেন্ড বা একে অপরের বেস্ট ফ্রেন্ড হতে পারে না। আমার হাজবেন্ড আমার বেস্ট ফ্রেন্ড। মানে যেটা হয় কি, বাসার মধ্যে যদি কিছু হয় আমার পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করতে থাকে, কখন সে আসবে কখন বলবো। কোনো ফ্রেন্ড একটা কিছু করছে, আমি কিছু করছি, মানে আসার সাথে সাথে শোনো একটু বসো না, মনে করে কাজ করতেছে, একটা অফিসের কাজ, আরে রাখো না, এদিকে আসো, জানো এটা হয়েছে, সবকিছু এভরিথিং, খারাপ ভালো। অনেক সময় হয় না, মেয়েদের ফ্যামিলিতে কি হয়, আমাদের দেশে এটা খুব মানে আমি আমার ফ্রেন্ডদের বেলাও দেখেছি যে ফ্যামিলির সব কথা হাজবেন্ডকে বলতে হয় না, পরে কিন্তু এটা নিয়ে তোকে কথা শুনতে হবে। হ্যাঁ, একদমই, মানে ওই জিনিসটা আমাদের মধ্যে নেই। এবং হয়তোবা ও যদি কোনোদিন কথা শোনাতো, হয়তোবা আমিও বন্ধ করে দিতাম, তখন বন্ধ করে দিতাম। সবচেয়ে বড় কথা কি, আমার মনে হচ্ছে যে তোমাদের রিলেশনে ট্রাস্ট এন্ড রেসপেক্টটা অনেক বেশি স্ট্রং, যেটা খুব জরুরি। আর সবচেয়ে বড় কথা কি, একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে ট্রাস্ট থাকাটা অনেক জরুরি। হ্যাঁ, ভালোবাসা তো থাকেই, জামাই বউ যখন হয় ভালোবাসা কিন্তু আছে, ভালোবাসা আছে, মায়া আছে, কিন্তু দুটা মানুষের যদি একে অপরের প্রতি রেসপেক্টটা থাকে, আর হয় না যে একটা চোখ বন্ধ করে বিশ্বাস থাকে, এই জিনিসটা না একটা সম্পর্ককে অনেক দূরে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায় এবং হেলদি রাখে রিলেশনটাকে। বলো, জামাইকে উদ্দেশ্য করে কিছু বলো।
ছি ছি কি করছো তুমি আমাকে দিয়ে? তুমি কিন্তু একটাকে বলছো তুমি জামাইয়ের সাথে কিন্তু অত শরম পাও না, তুমি নির্লজ্জ। না তারপর তুমি আমাকে পুরো টিভিতে কেন? এটাই তো মজা, এখনই তোমার সুযোগ তোমার ভালোবাসা প্রমাণ করার, যে আই ডোন্ট কেয়ার, আমি যেখানেই থাকি আই ডোন্ট কেয়ার, আমার জামাইকে আমি ভালোবাসি। ওকে মুরাদ, তোমার জন্য আই এম ভেরি গ্রেটফুল যে তুমি আমার লাইফে আছো, এবং তোমাকে আমি একটা কথা বলবো, একদম তুমি যেরকম আছো সারা জীবন আমার সাথে এভাবেই থেকো। ওলে সো সুইট, সো সুইট, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কারণ বিয়ের পরে বলে যে 5 বছর 10 বছর পরে বন্ডিংটা এরকম স্ট্রং থাকে না, তবে চলে গেলেই বাঁচি ভেজালটা। কিন্তু তুমি যে এই জায়গাটা এসে বললে যে হ্যাঁ আমাদের হয় কি, আমরা প্রচুর তো বাইরে যাই ঘুরতে, তো আমি আমার অনেক সময় ফ্রেন্ডদেরকেও দেখি, অনেককে দেখি যে সাথে অনেক গ্রুপ ক্রিয়েট করা ট্রাই করে, যে দূর ও আর আমি একটা পর্যায়ে তো বোর হয়ে যাব, চল না তুই, মানে গ্রুপ ক্রিয়েট করে যেন বোর না হয়। আমি আর হচ্ছে এত বাইরে যাই, 10 দিন 12 দিন 16 দিন থাকি, একটা ফোঁটা বোর হয় না। মানে আমাদের দুজনের যে সময় কিভাবে চলে যায় উইথ মায়রা নিজেরাও জানে না, বিকজ ইটস লাইক ইউ আর উইথ ইওর বেস্ট ফ্রেন্ড। সো বেস্ট ফ্রেন্ডের সাথে তো সময়গুলো বেস্ট হয়। কুটনামি থাকে না, কুটনামি করে না মানুষরা বলে যে বিচিং করি, কত গল্প, হ্যাঁ চুগলি, কত যে চুগলি করতে থাকি, গল্প করতে থাকি, সিরিয়াস কথা এটা ওটা, মানে সব কিছু নেই, দেয়ার ইজ লাইক নাথিং যে বলা হয় না। আমার ইন্ডাস্ট্রিতে মডেল এবং কোরিওগ্রাফার আসাদ খান আছে, আসাদ খান এবং আমার সহকর্মী এবং আমার ভালো বন্ধু রুহানি সালসাবি লাবণ্য। তা আমরা একটা রিয়েলিটি শো করতে গিয়ে টানা 1.5 মাস একসাথে ছিলাম। ওখানে আমি চুগলি শব্দটার সাথে পরিচিত হয়েছি, এবং আমাদের 3 জনের একটা চ্যাটিং গ্রুপ আছে চুগলি, ওখানে আমরা বসে বসে জানো সিনা কি করছে, জানো সিনা ওইটা বলছে, ওদিকে এভাবে তাকাইছে, আমরা এগুলো করি, বুঝছো, মজাই লাগে, এটা খুবই একটা ইন্টারেস্টিং। সো একটা বেস্ট ফ্রেন্ড পাওয়া কিন্তু একটা ব্লেসিং। সো মুরাদ ভাই, আমরাও বলবো যে মুরাদ ভাই, আমরাও খুব প্রাউড যে আমাদের প্রিয় একজন, আমার বান্ধবী, আমার প্রিয় অভিনেত্রী, তার লাইফ সঙ্গী আপনি, এজন্য আপনার জন্য অনেক ভালোবাসা এবং দোয়া। আমরা নন্দিনীটা শেষ করি। নন্দিনী তো যেহেতু উপন্যাস কেন্দ্রিক এবং তোমার জার্নিটাই এখানে দেখানো হয়েছে, রাইট? সো এরপরে কার জার্নিটা দেখাবা, মানে কি প্ল্যান, মাথার ভিতর গুটুর গুটুর কি চলছে? না আমার মাথার মধ্যে কিছুই চলছে না, আচ্ছা এখন কিছুই চলছে না, বাট আমার ডিরেক্টর বলেছে যে আমরা কিন্তু নন্দিনী 2 প্ল্যান করব। হ্যাঁ আমি বলছি অবশ্যই করব, আগে এটা শেষ হোক, আমরা অবশ্যই বসবো। এখন আমি জানি না যে ডিরেক্টরের প্ল্যানিং যে ওর মাথায় কি চলে, বিকজ মুভিটা আসলে এমন একটা জায়গায় শেষ করা হয়েছে, মনে হচ্ছে যে এটা সিকুয়েল বানানো, বা এটা সিকুয়েল অবশ্যই সম্ভব, মানে ও ইচ্ছা করে এমন একটা জায়গায় শেষ করেছে যে মেয়েটা এরপরে আবার কোথায় যাবে, কি হবে তার লাইফটা, হ্যাঁ এরকম একটা জায়গায় শেষ করা, ইটস নট দ্য লাস্ট এন্ডিং। তো চাইলেও নন্দিনী 2 তে যেতেই পারে, আমি জানি না আসলে চিন্তা ভাবনা। আমরা যেমন ছোটবেলায় দেখেছি গোলাপি এখন ট্রেনে, গোলাপি এখন ঢাকায়, গোলাপি এখন বিলেতে, এই 3টা দেখেছি, এরপরে গোলাপি কই গেছে আমরা কেউ জানি না। সো নন্দিনী এরপর কোথায় যায় আমরা অপেক্ষায় থাকলাম আসলে এটা নিয়ে। ঠিক আছে, এখন বলো যে বর্তমান প্রজন্মে নাটক দেখা হচ্ছে, বর্তমান প্রজন্মের যে নাটকগুলো হয় দেখা হয় তোমার? আমার এখন খুব কম দেখা হয়। তারপর তো দেখো কম বেশি, কারণ নাম বলতে পারবে যে ওর নাটকটা ভালো লাগে দেখেছি এরকম, নাকি এখনো তুমি ওই নিশো অপূর্বতে আটকে আছো তোমার হিরোদের মাঝে? আমি নাম মাঝে? বলতে পারবো না, কিন্তু কালকেই দেখেছি একটা নাটক তৌসিফের সাথে। এই যে তৌসিফের নাম বলে ফেললে? হ্যাঁ তৌসিফের সাথে মেয়েটার নাম জানো কি? কিয়া পায়েল? পায়েলকে চিনি, পায়েলকে চিনি না। তটিনি, আই গেস ইয়েস, তটিনি ইয়েস। এত সুন্দর ছিল নাটকটা। বেসিক্যালি আমি টিকটকে এমনি সাজেশনে আসছে, মানে হয় না যে স্ক্রলিং করছি, তারপর একটা দেখে একটা ক্লিপিং দেখে আমার লিটারালি ইচ্ছা হলো আমি নাটকটা দেখব। আমি ওটার কমেন্টে গেলাম, নাটকটার নামটা দেখলাম কি মন জানি, মানে আমার ফোনে দেখলে আমি এখনো পেয়ে যাবো সার্চে ইউটিউবে, বা এই টাইপের কিছু একটা। না খুবই মানে হয় না তৌসিফ একটা কলেজের স্টুডেন্ট, পরে মেয়েটার সাথে একটা মানে রিলেশনশিপ হয়, পরে দেখা যায় আর বলো না, দর্শক বাকিটা দেখে নিবে। আচ্ছা যাই হোক, পরে আমি দেখলাম যে খুবই সুন্দর, মানে কিছু কিছু এখন নাটক খুবই ভালো লাগে। এত তো নাম মাথায় থাকে না, যখন যে কোনো ছোট ছোট ক্লিপিং দেখে ভালো লাগলে ওটা নাম সার্চ দিয়ে ইউটিউবে গিয়ে দেখে নিই। ওটা আমারও হয়, ধরো একটা টেলিভিশনে নাটক যাচ্ছে, ধরো এনটিভিতে নাটকটা যাচ্ছে, কিন্তু দর্শক আমাকে পরের দিন কমেন্ট করে অন্য চ্যানেলের নাম বলে যে অমুক চ্যানেল আপনার নাটক দেখেছে, আমি তো বুঝেছি ও আসলে এনটিভিতেই দেখেছে। হ্যাঁ, সো আমরা হয়তো নামগুলো মনে রাখতে পারি না, এত নাম। সো তুমি যখন বেশি কাজ করতে আর এখন যখন নাটকগুলো দেখো, সো পার্থক্য কি পাও, মানে উন্নত হয়েছে না অবনত হয়েছে? না অবনত অবশ্যই হয়নি, কিন্তু আমার কাছে মনে হয় যে কিছু কিছু নাটক, সব না, মানে গল্প ইদানিং অনেক সুন্দর, মানে হার্ট টাচিং।
আগে যেমন আমি যখন কাজ করেছি ওই সময় আমার কাছে মনে হয়েছে 17, 18, 19, 20 কমেডিটা খুব বেশি ছিল, কমেডি টাইপের গল্প, আমরা স্ক্রিপ্ট খুব বেশি পেতাম। আর ইদানিং যখন আমি সিঙ্গেলগুলা দেখি বা টেলিফিল্ম দেখি আমার কাছে মনে হয় অনেক স্টোরি বেস, সেটা হতে পারে সম্পর্ক নির্ভর, হতে পারে একটা মা ছেলের সম্পর্ক, দুটো বোনের সম্পর্ক, একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক। ইদানিং এর আমার কাছে মনে হয় যে অনেক সম্পর্ক নির্ভর গল্প। ধরো আমরা কমেডিটা কম, অনেক কম। আমরা যখন চৌধুরী সাহেব মার্কা সিনেমা দেখতাম, তারপরে আমরা যখন সাউথ ইন্ডিয়ান মুভি, কোরিয়ান মুভি দেখা শুরু করেছি, তখন দেখলাম যে না, এই মানে চৌধুরী সাহেবের বাইরেও গল্প হয়। হ্যাঁ, এখন আমাদের দেশের সিনেমাতেও কিন্তু এই ধরনের গল্প, ধরো তোমারটাই একটা উপন্যাস ভিত্তিক একটা গল্প, পুরো ডিফারেন্ট একটা গল্প। এবং আমরা গত কয়েকটা ঈদে আমরা দেখেছি, আমরা ডিফারেন্ট গল্প পেয়েছি। আমরা গত ঈদে একটা উৎসব বলে একটা, তুমি দেখেছো কিনা আমি জানি না, উৎসব দেখা হয়, হ্যাঁ, অসাধারণ একটা সিনেমা, সবাই বলেছে যে অসাধারণ। তো নাটকে এটা চলে এসেছে। বাট আমার কোশ্চেনটা হচ্ছে যে তোমার কি কখনো, এখন আমার প্রশ্নের পরে তোমার মনে হয় কিনা তুমি আমাকে বলো, আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে নাটকের বাজেটটা তো লিমিটেড, কিন্তু অনেক সময় একটা সিনেমার গল্পটা এসে নষ্ট হয় নাটকে। এটা কি তোমার কখনো মনে হয় যে এই গল্পটা দিয়ে কিন্তু সিনেমা বানালে খুব ভালো হতো? তা তো অবশ্যই, এরকম হয় না? তা তো অবশ্যই, কারণ সিনেমার কোনো গল্প বা একটা খুব সুন্দর একটা টেলিফিল্ম, হ্যাঁ, যেখানে অনেকগুলো জোন থাকবে, অনেক জায়গায় বড় আয়োজনে হলে জিনিসটা আরো সুন্দর বড় আয়োজনে করতে হবে। সেটা যখন আমরা ছোট করে এনে তাড়াহুড়া করে 3 দিনের মধ্যে শুটিং শেষ করতেই হবে, নাকের উপর হয় না যে মানে এখন এটা না আর দরকার না, ঠিক আছে সিন শেষ, পরেরটা করি, এই যে একটা ব্যাপার। সান নাই হ্যাঁ, সান নেই, তাড়াতাড়ি আরো 3টা সিন বাকি, সান নেই, তাড়াতাড়ি নামাতে হবে, সন্ধ্যায় লাঞ্চ করো, এগুলো তো হয়। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই তাহলে বড় পরিসর একটা জিনিস যদি ছোট জায়গায় আসে, অবশ্যই সেটা তো একটু কিছুটা হলো তো লস হবে। এটা অবশ্যই, দর্শকরা অনেক টেক্সট পাঠাচ্ছে, ওটা যদি আমরা না পড়ি কিছুটা হলে তো লস হবে। চলো আমরা পড়ে নেই, ঠিক আছে? চলো দর্শক, আপনারা কি পাঠিয়েছেন আমরা দেখে নেই। সাবিনা ইয়াসমিন লিখেছেন, মাশাআল্লাহ চমৎকার আয়োজন, থ্যাংক ইউ। আপনি গান ছেড়ে আমাদের কমেন্ট করেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, যদিও দুটো পার্সন আলাদা। সোহাগ ইসলাম, ওকে, আপনাদের লাইভে আমি যুক্ত হয়ে গেলাম। গেলেন কেন? থাকতেন। আপনি তো ভিডিও কল দিলে সাক্ষী গোপাল হয়ে যেতাম আমরা। মরিয়ম নেসা, শুভ কামনা রইল, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আপু। এই ভালোবাসাগুলোই না ভালো লাগে, জানো। মায়ান লিখেছে, অসাধারণ লাইভ অনুষ্ঠান, থ্যাংক ইউ মায়ান। জাওয়ান লিখেছেন, শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আপনাকে দেখতে চাই। বলো না, আমিও দেখতে চাই। আমিও দেখতে চাই নিজেকে, অবশ্যই। মুমিন লিখেছেন, হোম থিয়েটার নাটকে নিশো ভাইয়ার সাথে নাজিরা আপু অসাধারণ অভিনয় করেছেন। হ্যাঁ, এটা মনে আছে, উত্তরা শুটিং হয়েছে। মানে তুমি যে অসাধারণ অভিনয় করেছো এটা তোমার মনে আছে? উত্তরা শুটিং হয়েছে, নাটকটার কথা মনে আছে। আচ্ছা, ওকে, তো ওনাকে থ্যাঙ্কস দাও। থ্যাংক ইউ সো মাচ। মুনিম লিখেছিলেন। শুভম লিখেছেন, এসএমএস নাটকে মিলন ভাই ও নাজিরা আপুর জুটি আমার খুব ভালো লেগেছিল। থ্যাংক ইউ শুভম, থ্যাংক ইউ আপনাকেও। স্বপ্ন লিখেছেন, প্রতিচ্ছবি আমার দেখা নাজিরা আপুর অভিনীত নাটকগুলোর মধ্যে সবচেয়ে ভালো লাগার একটি নাটক। থ্যাংক ইউ সো মাচ আপু, এটা একটা পূজা নাটক ছিল। এটা স্বপ্ন, এটা ছেলেও হইতে পারে, তুমি যে আপু বলে দিলাও রে। ও আচ্ছা, হ্যাঁ, আমার তো মনে হচ্ছে মেয়ে। আচ্ছা, একটা ভিডিও কল আছে, যাচ্ছি তার কাছে। চলো দর্শক, চলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? দিদি মুআপুকে সালাম জানাচ্ছি সর্বপ্রথম। আর আসলে আমি আজকে এই অনলাইনে যুক্ত হওয়ার কারণটা হচ্ছে ইন্টু ভাই। লম্বা একটা সময় কথা হয় না, আমি জানি ইন্টু ভাই আমাকে মনে আছে কিনা। ভাই আপনার নামটা একটু বলেন না। আমার নাম তানজিল হোসেন রাজু। তানজিল হোসেন রাজু, যে হ্যালো রাজুতে আয়। আপনি কোথায় আছেন রাজু ভাই? সংযুক্ত আরব আমিরাত, আবু ধাবিতে। এইজন্য আপনার আশপাশে অনেক মানুষ সংযুক্ত হয়ে আছে, আমরা সাউন্ড পাচ্ছি। রাজু ভাই, আপনার সাথে আমার অন্য চ্যানেলের অন্য শোতে কথা হয়েছিল, আমার মনে পড়ছে একটু। জি, তো রাজু ভাই, হ্যাঁ, তো রাজু ভাই অনেক বছর। জি, আমি ভালো আছি। আপনি আগের মতোই আছেন? আমি কি আগের মতো আছি? আপনিও পরিবর্তন হন নাই, আগের মতোই আছেন। আমারও পরিবর্তন নাই, একই রকম। আমাদের পরিবর্তন হয়েছে। আচ্ছা, আমাদের রাতের আড্ডা কেমন লাগে? দেখা হয় না আজকেই প্রথম? অনেক ভালো লাগে।
না আমি আজকে ফার্স্ট দেখছি, সত্য বলতে আমি ইন্টু ভাইকে দেখে কল করাটা। থ্যাংক ইউ, শুকরিয়া শুকরিয়া। আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাব, মৌয়ের ভক্ত আপনারা সবাই মিলে আমরা এগিয়ে যেতে চাই। তো আমাদের অভিনেত্রী চিত্রনায়িকা নাজিরা মৌ আছে, তার নন্দিনী একটা সিনেমা বের হয়েছে। আপনি তো সংযুক্ত আরব আমিরাত থেকে দেখতে পারবেন না, বাংলাদেশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পর্দাদা পর্দাদি চাচা ফুফু খালা সবাইকে বলবেন যে হলে গিয়ে সিনেমাটা দেখতে। জি অবশ্যই, শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো রাজু ভাই কেমন চলে? আপনি কি মনে হয় দোকানে? জি আসলে আমি কিছু খেতে আসছি। কিছু খেতে আসছেন? কিছুটা দেখতে কেমন হয়? কিছুটা হয় আর কি, খিচুড়ি টাইপের। তাইলে আমি এখন এই যে লাইভ শেষ করে আমি বাড়ি যাওয়ার সময় একটা রেস্টুরেন্টে গিয়ে বলবো আমাকে এক প্যাকেট কিছু দেন। যদি আমারে খিচুড়ি না দেয় তাইলে কিন্তু আপনার খবর আছে। না কিছু একটা দেন, খিচুড়ি দেন, এটা বলতে হবে। তাইলে এত লম্বা বলে আমার লাভ কি? না মৌ তুমি আমাকে বলো, তাইলে আমি যদি খিচুড়ি বলা লাগে তাইলে এর আগে কিছু বলার কিছু একটা দেন খিচুড়ি দেন, তো লম্বা হয়ে গেল। উফ না কিন্তু ভাইয়ের সাথে কথায় আসলে কেউ পারবে না, কিন্তু ভাই মানে খুবই টাফ ওর সাথে কথায় পারাটা অ্যাকচুয়ালি ভাই অনেক টাফ। রাজু ভাই আপনি কোনটা ভালো পারেন, রান্না ভালো পারেন না কান্না ভালো পারেন? আপাতত কান্নাই ভালো পারি, আগে রান্না ভালো পারতাম। আপাতত ভাই তো না, একটু সিচুয়েশন খারাপ যাচ্ছে তো তাই। আরে সিচুয়েশন খারাপ যাচ্ছে, সিচুয়েশনটারে ফ্রিজে রাখতেন তাজা থাকতো, খারাপ হইতো না। আচ্ছা রাজু ভাই আমাদের এনটিভি নাটক কেমন লাগে, দেখা হয়? অবশ্যই নাটক দেখি, প্রবাসে যারা আছে শুধু আমি না, প্রত্যেকই নাটক দেখে। না এনটিভি নাটকের কথা আমি স্পেশালি বলছি, এনটিভি নাটক না যেটাই হোক, আসলে বাংলা নাটকের প্রতি প্রবাসীদের আলাদা একটা টান থাকে। ঠিক আছে, আপনি তো আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, আমি রেকমেন্ড করব, কারণ আমি একজন ভক্ত হিসেবে রেকমেন্ড করছি। এটার জন্য এনটিভি আমাকে আলাদা কোনো খাম দিবে না বা দামও দিবে না। সেটা হচ্ছে যে এনটিভি ড্রামা বলে একটা চ্যানেল আছে, আপনি একটু চেক করে দেখবেন। এখন লাইভটা শেষ করে আগে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়াতে, তারপর আপনি চেক করে দেখবেন, আপনি আশাহত হবেন না। এনটিভি নাটক ডিফারেন্ট, ঠিক আছে? কথা দেন। প্রথমে যেমন এমনি দিছিলেন, আমি যে কথার বদলে থাপ্পড় দিবেন, তারপরে যে কথা দিছেন অনেক অনেক ভালোবাসা। মৌকে কিছু বলবেন আমাদের? মৌকে জি অবশ্যই, আমরা চাই বাংলা নাটক বাংলা সিনেমা ভালোভাবে চলুক, ভালোভাবে আরো হোক। যেমন ইন্টু ভাই সাকিব ভাইয়ের সাথে মুভিতে কাজ করছে, খুব ভালো লাগছে। আমরাও চাই এই একই ধারায় একই ক্রমান্বয়ে যাতে কাজগুলো একই ধাঁচে চলতে থাকে, আরো আগের থেকে ভালো লেভেলে হচ্ছে কাজগুলো, এভাবে চলতে থাকুক। মৌআপুর জন্য শুভকামনা। থ্যাংক ইউ ভাই। অবশ্যই যদি এর ভিতরে দেশে আসে অবশ্যই মৌআপু আপনার মুভি দেখবো। আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রাজু ভাই, সুস্থ থাকেন। পাশে এক গ্লাস পানি রাখেন, খিচুড়ি কিন্তু একটু শুকনা হয়, ঠিক আছে? পরে গলায় আটকে যাবে। ঠিক আছে রাজু ভাই, ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। অনেক বছর পর দেখা হলো, আবার যেন অনেক বছর পর দেখা নয়, মাঝে মাঝে কল দিবেন। না আপনার নানুর বাসা শাহরাস্তিতে, তো ইনশাআল্লাহ দেখা হবে। এমএস মোহাম্মদ হোসেন কুইন ভাই আপনার কথা বলেছে, আপনার কাজিন মোহাম্মদ হোসেন প্রিন্স। হ্যাঁ রাইট, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এন্ড টেক কেয়ার, এনজয় ইওর খিচুড়ি। আমরা দেখি করতে পারি খিচুড়ি, এটাই ভালো লাগে বুঝছো, আসলে দর্শকদের ভালোবাসায়। হ্যাঁ আমরাও দর্শকদের নিয়েই কথা বলছিলাম, রাইট? ওদেরকে আমরা ঠকাতে চাই না, কি কি জানি লস হয়ে যাবে, কি কি জানি বলছিলাম না। আমরা হচ্ছে নাটকের নিয়ে কথা বলছি। নাটকের কি হয়েছে? নাটক আর মুভি। রাজু ভাই কিন্তু খুব সুন্দর বলছে। ইমতু ভাই যেভাবে সাকিব ভাইয়ের সাথে অভিনয় করেছেন সিনেমায়, নাজির আপুর জন্য শুভকামনা। মানে রাজু ভাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে যে তোমাকে সাকিব খানের সাথে দেখতে চায়। হ্যাঁ, সাকিব ভাইয়ের কাজ কেমন লাগে? ভালো লাগে। হলে গিয়ে দেখো মুভি? হ্যাঁ, প্রিয়তমা দেখেছি, তাণ্ডব দেখেছি, বরবাদ দেখেছি। তুমি কি খেয়াল করেছো প্রিয়তমায় যে আমি ছিলাম? এভাবে ঠাস করে বললে তো হবে না। ছিলা? হ্যাঁ, গল্পে ছিলা। মানে ঠাস করে যে বলছো, তিনটা হয় কি আমার কাছে? প্রিয়তমা তো যে ইথিক পাল ওর না, সাকিব খানের যে বেস্ট ফ্রেন্ডটা সব সময় সাথে থাকতো, ওটাই আমি। একটু কোকড়া চুল, একটু আমার লুকটা ডিফারেন্ট, যাই হোক আমি মাইন্ড করি না, ইসো হতেই পারে। বাট তুমি হ্যাঁ সাকিব ভাইয়ের মুভি দেখেছো, এটাই তো আমার জন্য আনন্দের, কারণ আমিও কিন্তু মাঝখানে একটা দেখতে পারিনি, বাট তিনটা দেখা হয়েছে। তারপর তুমি সম্ভবত দরদ দেখোনি? দরদ দেখিনি না। দরদেও আমি ছিলাম। দরদ দেখা হয়নি। দরদ দেখোনি। বরবাদ দেখেছো? বরবাদ ইদিকা পল ছিল। হ্যাঁ, বরবাদ দেখেছি। ইদিকা পল শেষে যে নিজেই ইদিকা পলকে খুন করে ফেলে, খুন করলো, এক্স্যাক্টলি। হ্যাঁ, ওটা দেখেছি। দেখেছো?
তারপর লাস্ট আমাদের রায়হান রাফির তাণ্ডবটা হলে গিয়ে দেখা ওই যে টিভি চ্যানেল যে দখল করে। আচ্ছা দেখোনি, এটা দেখো, মজা আছে, অনলাইনে পাবা, মানে ইউটিউবে না, অ্যাপসে মনে হয় ওই যে 18-20 টাকা দিয়ে দেখতে পারবা। চরকিতে না, আমি তো এখানে কোনো ওটিটি কে আসলে প্রমোট করতে পারবো না, নামটা আফটার দ্য লাইভ আমি তোমাকে বলে দিই। হ্যাঁ ওকে ডান, অথবা তোমাকে টেক্সট করে দিচ্ছি একটু পরে, অসুবিধা নেই, ঠিক আছে। সো এনটিভি আমাদের প্রিয় একটা চ্যানেল এনটিভি, শুরুর পর থেকে আমি দেখেছি যে, যেটা আমি রাজু ভাইকে বলছিলাম যে নাটকের ব্যাপারে, কোয়ালিটির ব্যাপারে ওনারা কম্প্রোমাইজ করেন না। ইভেন ওনারা ট্রেন্ডটাকে ফলো করেন না, যে ওর নাটক মানুষ দেখে জন্য ওকেই নিতে হবে, এই ব্যাপারটা করেন না। অনেক নতুন এবং যারা ভালো অভিনেতা কাজ করছেন বাট ওভাবে অত ট্রেন্ডিং ব্যাপারটা তার নাই, তাদেরকেও কিন্তু এনটিভি পৃষ্ঠপোষকতা দেয়। আচ্ছা আচ্ছা, তুমি একজন অভিনেত্রী হিসেবে এনটিভির কাছ থেকে কি প্রত্যাশা করো, কি চাও? আমি কি চাই, এনটিভি তো অ্যাকচুয়ালি সবসময় ভালো। আমি যখন রেগুলার কাজ করতাম এনটিভিতে আমার অনেকগুলো সিরিয়াল যেত এবং ম্যাক্সিমাম এনটিভিতে প্রত্যেক ঈদে একটা নাটক অথবা একটা টেলিফিল্ম আমার থাকতো। এবং এটা আমি জানি যে এনটিভি সবসময় খুব চমৎকার গল্প নির্ভর কাজ করে বা কাজকে পৃষ্ঠপোষকতা দেয়। অবশ্যই অবশ্যই, নো ডাউট। ঠিক আছে, আমরাও তোমাকে অনেক পৃষ্ঠপোষকতা দিতে চাই, কিন্তু তার আগে কিছু টেক্সট আছে, চলো আরেকবার দেখে নিই। দর্শক, আপনাদের পাঠানো টেক্সটগুলো আমরা একটু দেখি। রিয়াজ লিখেছেন, সুন্দর আলোচনা, সুন্দর কথা, আসলে অনেক ভালো লাগতেছে, রাত হয়ে গেছে অনেক, তো ঘুমায় যান, ভিডিওটা দেখে তারপর ঘুমান, শেষ করে ঘুমান। বাট রিয়াজ কমেন্ট করেছে আজ, এই জন্য নাই কোনো চিন্তার ভাঁজ। মোহন লিখেছেন, সবসময় এত সুন্দর সুন্দর করে কাজ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, অনেক শুভকামনা, ভালোবাসা রইল। মোহন, আপনার তো টেক্সট ভরা ভালোবাসা, অনেক ধন্যবাদ। মোহনের টেক্সট দেখে আমরা মোহিত হয়ে গেছি। তুমিও থ্যাঙ্কস দিয়ে দাও মোহনকে, পড়তে থাকো, শুনি নি। ঠিক আছে। নাহিদ লিখেছেন, ভালোবাসি তোমায় নাটকে, আপুর লুক দেখে আমার আপুর লুকের ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওটা ইয়ের সাথে ছিল, রনক ভাইয়ের সাথে। থ্যাংক ইউ সো মাচ। রনকের সাথে, ওকে। তানবীর লিখেছেন, নরক নন্দিনী উপন্যাসের নায়িকার মতোই সুন্দর লেগেছে মোয়াপুকে নন্দিনী মুভিতে। থ্যাংক ইউ তানবীর, থ্যাংক ইউ সো মাচ। আপনি হলে গিয়ে দেখেছেন? দেখেছে, এক্স্যাক্টলি। যারা বলছে যে সুন্দর লেগেছে বা গানগুলো সুন্দর, গল্প সুন্দর, তার মানে হচ্ছে ওই দর্শকরা হলে গিয়ে মুভি দেখেছেন। এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তার ভালো লেগেছে কি, তার উপন্যাসটাও পড়া, হ্যাঁ, তাই না? হ্যাঁ। এবং তিনি উপন্যাসের সাথে সিনেমায় তোমার মিল খুঁজে পেয়েছেন, যেটা তার ভালো লাগা কাজ করেছে। নিবিড়, নন্দিনীর জন্য অপেক্ষা করছিলাম, রিলিজ হওয়ার সাথে সাথেই দেখে নিলাম, অসাধারণ হয়েছে মুভিটা, আপনি এবং আপনার অভিনয়। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগছে যে আসলে হলে গিয়ে মানুষ সিনেমা দেখলে আমার ভীষণ ভালো লাগে। পৃথিবী, কি সুন্দর নাম, পৃথিবী। নাজিরা আপু, আমার অনেক পছন্দের একজন মানুষ, আসলে আপনি অনেক কিউট, তার চেয়েও বেশি কিউট আপনার কথাগুলো। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, যারা টেক্সট পাঠিয়েছেন এবং যাদেরগুলো পড়তে পারিনি তাদের দুঃখ জানাচ্ছি আমি, আর সঙ্গে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় একজন মানুষ মোকে। তোমাকে 2 সপ্তাহ আগেও আরেকটা শোতে পেয়েছিলাম, অন্য একটা শোতে, এবং আজকেও পেয়েছি। খুব ভালো লেগেছে, তুমি এসেছো, আমাদের সময় দিয়েছো। তুমি চাইলে তোমার দর্শকদের কিছু বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অবশ্যই রাতের আড্ডা এনটিভিকে। আর আমি দর্শকদেরকে বলবো, যারা এখনো নন্দিনী দেখেননি, কিছু কিছু হলে নন্দিনী চলছে, আপনারা গিয়ে অবশ্যই হলে মুভিটি দেখে ফেলবেন। ঠিক আছে, তোমাকে আরো একবার ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, ভালোবাসা এমনই হয়, আপনাদের ভালোবাসায় আপনাদের সাথে, আপনাদের হাতে হাত রেখে প্রিয় তারকাদের সঙ্গে নিয়ে রাতের আড্ডা নিয়ে আমরা যেতে চাই বহুদূর। তবে যেতে চাইলে আপাতত শেষ করতে হচ্ছে, কারণ নেক্সট উইক আবারও আসবো নতুন কোনো তারকার সাথে, নতুন বিষয় নিয়ে আড্ডা। সে অবধি ভালো থাকবেন, আর অবশ্যই এনটিভির সঙ্গে থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। শুভরাত্রি।